আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কথাগুলো বলে নিজের বাঁধা মুখের উপর দিয়ে টুক করে সাফনের ঠোঁটে একটা চুমু বসিয়ে দিয়ে নিজের প্যান্টের পকেট থেকে সাফনের টু সাইডেড শোরটা বের করে সাফনের কোলের উপর ছুঁড়ে দিল। আর এরপর নিজের কালো রঙা ব্যাকপ্যাকটা নিয়ে আবারও দরজা খুলে বেরিয়ে গেল। সাফন ওর শোরটা হাতে নিয়ে একবার তার উপর চোখ বুলিয়ে তাকিয়ে রইল ওর রিমোট যাওয়ার পানে। মনে মনে নিজের স্ত্রীর নিরাপত্তার জন্য সৃষ্টিকর্তার নিকট দোয়া করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল ও তারপর আবার জোনাসের দেওয়া ম্যাপখানার দিকে নজর বোলাতে লাগলো। মাথার ভেতর ম্যাপের চিত্রটা গেঁথে নেওয়ার চেষ্টায় আছে ও এখন। রুমাইশা দরজা দিয়ে বেরিয়ে সামনে লম্বা বারান্দা দিয়ে হেঁটে যেতে লাগলো। বারান্দার দুপাশেই সারি সারি কামরা, সেগুলো সব পরিত্যক্ত। সাফনকে অন্যান্য সাধারণ ল্যাব কর্মচারীদের থেকে লুকাতে বিশেষভাবে ওই রকম রুমটি তৈরি করা হয়েছে এবং সন্দেহের তালিকায় না আসার জন্য ওইদিকে কোনো গার্ডও রাখেনি ওরা। শুধুমাত্র বারান্দাতে ঢোকার মুখে লেজার ট্র্যাপ দিয়ে রেখেছে, যেটার কথা ম্যাপে উল্লেখ করা না থাকলেও রুমাইশার চোখে স্পষ্ট হয়ে ধরা পড়েছে সেটা। সাধারণ মানুষের দৃষ্টিসীমার বাইরের বিশেষ কিছু লাইট আর পার্টিকেল দেখার ক্ষমতা রুমাইশা পেয়েছে তার শরীরে দেওয়া ফ্লুইডের কারণে। কিছু দূর এগিয়ে গিয়ে অ্যাশলি মেয়েটার নিথর দেহটা চোখে পড়ল ওর। ওকে কেউ এখানে খেয়াল করেনি, এইদিকে কারোর আসার প্রয়োজন পড়েনি বোধহয়। কিন্তু পরক্ষণে অ্যাশলির মৃত্যুর খবরটা বিশেষ লোকগুলোরকে জানানো একটা মতলব খেললো ওর মাথায়। বাঁকা হাসলো ও, তারপর আবার হেঁটে হেঁটে এগুতে শুরু করলো। ও বর্তমানে যে ফ্লোরে আছে সেটা 4th ফ্লোর। প্রতিটা ফ্লোর 10টি বিভিন্ন ভাগে বিভক্ত। এই ফ্লোরের অন্যদিকের প্রথম 5টা ভাগ জুড়ে ল্যাব, আর তারপরে 3টা ভাগে ল্যাবের কর্মী আর কিছু শিক্ষানবিশদের রেসিডেন্স এরিয়া, আর তারপরে 2টা ভাগ পরিত্যক্ত যেখানে ওরা সাফনকে রেখেছে। এইদিকে কেউই থাকে না। রুমাইশা বারান্দার মুখের কাছে পৌঁছালে লেজার ট্র্যাপটা দেখতে পেল। ঈষৎ লাল আর ঈষৎ সবুজ রঙের লেজার রশ্মিগুলো তির্যকভাবে বারান্দার মুখের স্থানটার ছাদ আর ফুল স্পর্শ করে এক অদ্ভুত নির্দিষ্ট নকশায় সাজিয়ে আছে। যে কেউ এই রশ্মিগুলোর ভেতর দিয়ে অতিক্রম করলে সাথে সাথেই সাইরেন বেজে উঠবে। রুমাইশা সেই লেজার রশ্মিগুলোর নকশা অনুসরণ করে লেজার রশ্মি খালি জায়গাগুলোর ভেতর দিয়ে দক্ষতার সাথে নিজের শরীর গলিয়ে অপর পাশে চলে গেল। জোনাসের দেওয়া ম্যাপটা মাথার ভেতর গেঁথে নিয়েছে ও। বিল্ডিংয়ের কোথায় কি আছে সব ওর নখ দর্পণে এখন। এই এরিয়াটা পার হয়ে রেসিডেন্স এরিয়াতে ঢুকলো মাইশা। রাতের এখন প্রায় 3টা, প্রায় সবাই এখন গভীর ঘুমে আচ্ছন্ন। এই এরিয়াটা পুরো সিসি ক্যামেরার আওতাধীন। সেগুলো বারে বারে মুভ করে করে চারপাশটা নজরে রাখছে। কোথায় কোথায় সিসি ক্যামেরাগুলো সেট করা সেটা রুমাইশা একবার মাথার ভেতর এঁকে নিল। রেসিডেন্স এরিয়া 2 নম্বর খণ্ডে মাইকেলের কামরা। রুমাইশার গন্তব্য সেখানে। বড় করে একটা দম নিল রুমাইশা, আর এরপরই নিজের দম আটকে ধরে ছুটে চলল ও। এতটাই দ্রুত গতিতে পুরো এরিয়াটা ও পার করলো যে কোনো সিসি ক্যামেরা কোনো ধরনের আনওয়ান্টেড এন্টিটি ডিটেক্টেড করতে পারল না। এটা ওর ফিজিক্যাল চেঞ্জের ভেতর আর একটা প্রচণ্ড দ্রুতগতিতে ছোটা, যা খুবই উন্নত মানের ক্যামেরা ছাড়া ডিটেক্ট করা খুবই কষ্টকর। এক ছুটে রুমাইশা চলে এলো মাইকেলের কামরার এদিকটাই। কিন্তু সমস্যা এখানেই, মাইকেলের রুমের দরজার দিকে তাক করিয়ে রাখা আছে একটা সিকিউরিটি ক্যামেরা। এটার ক্ষমতা অন্য ক্যামেরাগুলোর থেকে বেশি। মাইকেলের মতো গুরুত্বপূর্ণ একজনের কামরায় কখন কে ঢুকছে বা বেরোচ্ছে সেগুলো নজরদারিতে নিয়োজিত ব্যক্তিরা নজরে রাখে 24 ঘন্টা। কিন্তু মাইকেলের রুমের দরজা খুলে ভেতর ঢুকতে হলে রুমাইশাকে তো স্থির হতে হবে কিছুক্ষণের জন্য হলেও, এতেও সবার নজর পড়ে যাবে। তাই রুমাইশা মাইকেলের কামরার কিছুটা আশেপাশে এসে একটা ক্যামেরাবিহীন জায়গা দেখে লুকিয়ে পড়ল। এইখান থেকে মাইকেলের রুমের সামনে সিসি ক্যামেরাটা দেখা যাচ্ছে। সেটা যে কোনো আনওয়ান্টেড এন্টিটি ডিটেক্ট করতে পারলেই সেদিকে মুভ করবে। রুমাইশা আবারও দম নিল, আর এরপরই প্রচণ্ড দ্রুত গতিতে ছুটে গিয়ে ক্যামেরাটা ওকে ডিটেক্ট করে ফেলার আগেই মেঝে থেকে লাফিয়ে দক্ষতার সাথে নিজের পাটা ঘুরিয়ে প্রচণ্ড গতিতে একটা লাথি দিল ক্যামেরাতে।
ক্যামেরাটা ওর স্ট্যান্ড থেকে ভেঙে ঝুলে গিয়ে নিজের জায়গা থেকে 20-30 হাত দূরে গিয়ে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। আর ক্যামেরাটাকে সরানোর পরই ও ঢুকলো মাইকেলের কামরায়। এদিকে ক্যামেরাটা হঠাৎ ব্ল্যাকআউট হয়ে যাওয়ায় নজরদারিতে থাকা লোকগুলো সতর্ক হয়ে উঠল। কিভাবে কি হলো ওরা কিছুই বুঝলো না। ক্যামেরা ব্ল্যাকআউট হয়ে যাওয়ার আগ মুহূর্তের ফুটেজগুলো ওরা চেক করলো কয়েকবার, কিন্তু সন্দেহজনক কিছুই পেল না। তাই বেশি কিছু না ভেবে ওরা ধীরে সুস্থে এগোতে থাকলো নতুন ক্যামেরাটার বর্তমান অবস্থা দেখতে। মাইকেল বেঘুরে ঘুমোচ্ছে, নাক ডাকাচ্ছে মাঝে মাঝে। নিঃশ্বাসের সাথে 50 মাইকেলের কিঞ্চিত মেদযুক্ত পেটটা ওঠানামা করছে। এমন সময় কেউ যেন ওর কানে কাছে এসে ভৌতিকভাবে ফিসফিস কণ্ঠে বলতে লাগলো, Michael, Michael, I'm Ashley, help me. I'm dying, Michael, Michael, I'm Ashley, help me, Michael. মাইকেলের ঘুম পাতলা হয়ে এলো। কানে কাছে শব্দগুলো আরও একবার ধ্বনিত হতেই চোখ মেলে তাকালো ও। আর তাকাতেই অন্ধকারের ভেতর নিজের পেটের ওপর কাউকে বসে থাকতে দেখল ও, কিন্তু ঠিক কে বসে আছে তা বুঝতে পারল না। চশমাটা সাইড টেবিলের উপর রাখা আছে। প্রথমে অবইটাকে অ্যাশলি ভেবে মাইকেল খুশি হয়ে হাত বাড়াতে গেল অবইটার দিকে। অবইটা তার চোখ দুইটা মেলে ধরল। সবুজে আভাব হলুদ রঙা হিংস্রতায় পরিপূর্ণ চোখ দুইটা থেকে আলো ঠিকরে পড়ছে। অন্ধকারের ভেতর এমন দৃশ্য দেখে মাইকেলের হৃৎপিণ্ড থেমে গেল যেন। ভয়ে আটকে ওঠে ও চোখ দুইটা বড় বড় করে হাঁপাতে লাগলো। তারপর এই প্রাণ ওষ্ঠাগত হয়ে যাওয়ার মুহূর্তেই অবয়টা হঠাৎ করেই দাঁত মেলে হাসল। আর অন্ধকারের ভেতরে সাদা রঙা দাঁতগুলো চকমক করে উঠল। নাকি সুরে হি হি হাসি বেরিয়ে এলো অবয়টার মুখ থেকে। মাইকেলের হার্ট ফেল হবার জোগাড় হলো। গঙ্গাতে গঙ্গাতে মুখ দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকলো সে। এরপর সাইড টেবিলটা হাতে কোনো রকমে চশমাটা খুঁজে চোখে দিয়ে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে আবার নিজের ওপর তাকালো ও। না, কেউ নেই। এসব কি তাহলে তার স্বপ্ন ছিল? স্বপ্ন কি এমন বাস্তবের মতো হয় কখনো? মাইকেল উঠে বসলো বিছানায়। সাইড টেবিলে রাখা পানির গ্লাসটা থেকে পানি খেলো 2 ঢোক। আর তারপর নিজের কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো মুছল। উফ, কি ভয়টাই না পেয়েছে সে। স্বপ্ন দেখেও যে মানুষ এতটা ভয় পেতে পারে তা নিজেকে না দেখলে মাইকেল বুঝতোই না। নিজের ছেলে মানুষিতে নিজেই খানিক হেসে নিল সে। কিন্তু এরপর অ্যাশলির কথা মনে হতেই বিছানা থেকে নেমে বাইরে চলে গেল মাইকেল। আর তার রুমের ভেতর কাবাডের পাশে দাঁড়িয়ে থাকা রুমাইশা ফিসফিসানির শব্দে হে হে করে হেসে উঠল। আর তারপর নিজের মনে মনেই বলে উঠল। আর তারপর কাবাডের পাশ থেকে বেরিয়ে এসে নিজের রুম থেকে বেরিয়ে গেল। আর তারপর প্রচণ্ড দ্রুত গতিতে ছোট 4th ফ্লোর থেকে বেরিয়ে গ্রাউন্ড ফ্লোরে চলে এলো। আসার সময় নজরদারিতে নিযুক্ত কয়েকটা লোককে ও পাশ কাটিয়ে চলে এলো। ওরা হাতে একটা নতুন ক্যামেরা নিয়ে 4th ফ্লোরে যাচ্ছে। যদি পুরনো ক্যামেরাটা ঠিক হওয়ার মতো অবস্থায় না থাকে তবে নতুনটা লাগাবে। লিফটটাতে একটু সমস্যা দেখা দিয়েছে। বাটনগুলোর কয়েকটা হঠাৎ করে কাজ করছে না, তাই ওরা সিঁড়ি বেয়ে ওপরে উঠছিল। সিঁড়িগুলোতে স্বল্প আলো। সেই স্বল্প আলোর ভেতরতেই রুমাইশা বুলেটের গতিতে ওদেরকে পাশ কাটিয়ে চলে গেল। সবার প্রথমে থাকা ছেলেটা তার সামনে দিয়ে চলে যাওয়া কোনো এন্টিটির উপস্থিতি টের পেলেও বাকিরা পেল না। রুমাইশা ওদের পাশ কাটিয়ে চলে যেতেই প্রথমজন দ্বিতান্বিত হয়ে দাঁড়িয়ে গেল। তারপর পেছনে একবার তাকিয়ে দেখল আসলে সেটা কিছু ছিল কিনা। এতে পেছনের লোকগুলো বিরক্ত হলো। প্রথম লোকটাকে ওরা ধমকে দিল রাস্তার মাঝে হঠাৎ করে দাঁড়িয়ে যাওয়ায়। প্রথম লোকটাও আর বেশি কিছু না ভেবে আবার হাঁটা চালিয়ে গেল। গ্রাউন্ড ফ্লোরের ভার্সিটি স্টুডেন্টরা কেউ কেউ ঘুরঘুর করছে এখনও, তাই রুমাইশার একটু সুবিধাই হলো। ও স্বাভাবিক মানুষজনদের মতো করে বেরিয়ে এলো সেখান থেকে। আর তখনই 4th ফ্লোর থেকে একসাথে কয়েকগুলো চিৎকার চেঁচামেচি আওয়াজ পাওয়া গেল। ওরা হয়তো অ্যাশলির লাশ পেয়ে গেছে। কালো পোশাকের আড়ালে হাসলো রুমাইশা। উপযুক্ত একটা কাজ করেছে সে, ফালতু মেয়ে। আশেপাশে থাকা গার্ডগুলো রুমাইশাকে খেয়াল করলো, কিন্তু স্টুডেন্ট হতে পারে ভেবে কেউ কিছু বলল না, কিন্তু সন্দেহের চোখে তাকালো। রুমাইশা সেসব দৃষ্টি উপেক্ষা করে মাথা নিচু করে সদর্পে হেঁটে হেঁটে একসময় ভার্সিটি এরিয়া থেকে বেরিয়ে এলো। সকালবেলা সেরেনাটাকে ঘুম ভাঙল রুমাইশার।
গতকাল ভার্সিটি থেকে ফিরেই এসে ও ঘুমিয়ে পড়েছে। পোশাকটাও বদলায়নি, ওভাবেই ঘুমিয়েছে ক্লান্তির কারণে। সেরেনার ডাকে উঠে বসলো রুমাইশা। সেরেনা ওকে বলল, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও। রুমাইশা কাদের খাবার দিয়েছি আমি। আর জোনাসের তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা আছে, দ্রুত আসো। রুমাইশা একটু অবাকই হলো। প্লেনে আবার কোনো পরিবর্তন হলো নাকি? কিন্তু পরিবর্তন কেন হবে? ও বিছানা থেকে নামতে নামতে সেরেনার উদ্দেশ্যে বলল। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে এক্ষুনি আসছি। ওর কথা শুনে সেরেনা হাসি মুখে চলে গেল রুম থেকে। রুমেশা দ্রুত ফ্রেশ হয়ে ডাইনিং রুমে এলো। জোনাস আর সেরেনা আগে থেকেই বসে আছে সেখানে। রুমেশার জন্য অপেক্ষা করছে ওরা। রুমেশা এসে টেবিলে বসলে ওরা খাওয়া শুরু করলো। রুমেশা একবার আর চোখে দেখে নিল জোনাসকে। জোনাসের মুখখানা থমথমে, বরাবরের মতো ফানি মুডে নেই সে। রুমেশা বুঝলো গুরুতর কিছু হয়েছে। খাবার টেবিলে কেউ কোনো কথা বলল না। চুপচাপ খাওয়া শেষ করে সেনা উঠে চলে গেল ওর রুমে। আর জোনাস খাওয়া শেষে ডাইনিং টেবিল থেকে উঠে রুমেশের খাওয়া শেষ হওয়ার অপেক্ষায় টেবিলে থেকে কিছুটা দূরে রাখা সোফার উপর গিয়ে বসলো। রুমেশা একটু দ্রুত গতিতেই খাওয়া শেষ করলো। এক প্রকার পানি দিয়ে খাবারগুলো গিলে ফেলল ও। তারপর নিজেও উঠে গিয়ে জোনাসের বিপরীত দিকের সোফায় গিয়ে বসলো। এরপর পাশ থেকে একটা কুশান বালিশ নিয়ে কোলের উপর রেখে জেনাসকে বলল, জি বলুন, আমি শুনছি। কি হয়েছে? প্ল্যানে কোনো চেঞ্জ? সাফওয়ানকে দেখাশোনা করতো একটা মেয়ে, কাল রাতে সে মারা গেছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সে দুর্ঘটনার কারণে মারা গেছে। তাকে পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া হয়েছে আজ সকালে, কিন্তু ওই মেয়েটাকে তুমি খুন করেছো বলে আমার ধারণা। রুমাইশা জোনাসের কথার উপরে নিচে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। জোনাস সেটা দেখে দীর্ঘশ্বাস ছাড়ল একটা, তারপর আবার বলল, ওখানের একটা সিকিউরিটি ক্যামেরা কেউ একজন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। আর এই সব ঘটনার কারণে ওরা কাউকে আর বিশ্বাস করছে না। পুরো ভার্সিটিতে ওরা সিকিউরিটি বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে ল্যাব এরিয়াতে। এখন সাধারণ মানুষও ভালোভাবেই বুঝতে পারছে যে সেখানে কিছু একটা আছে, যাকে ল্যাব পার্সনসরা আড়াল করার চেষ্টা করছে। আর তার চেয়ে বেশি দুঃখের ব্যাপার হলো, ওরা ল্যাব এরিয়াতে যে গার্ড মোতায়েন করেছে তারা সব হার্ভার্ডের গার্ড, সবাই অস্ত্রধারী। সুতরাং সাফওয়ানকে ওখান থেকে বের করা অত সহজ হবে না। আর পোস্টমর্টেমের রিপোর্টে যদি ওই মেয়েটার অস্বাভাবিক মৃত্যুর কথা লেখা থাকে, তবে সাফওয়ানকে সেখান থেকে বের করা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়াবে। আর ল্যাব এরিয়ায় স্টুডেন্টদের কেউ ঢুকতে দিচ্ছে না স্পেশাল পারমিশন ছাড়া। এতে করে তুমিও আর স্টুডেন্টের বেশ ধরে ও সেখানে ঢুকতে পারবে না। রুমাইশার মুখের উপর চিন্তার ছাপ দেখা গেল। কিছুক্ষণ চুপ থেকে ও জোনাসের উদ্দেশ্যে বলে উঠল, আপনাদের ফ্রেন্ড রবার্ট তার পার্সোনাল জেট প্লেনটা নিয়ে আসার প্ল্যানে কোনো চেঞ্জ হবে না তো? না, ওর বা আমার কারো কোনো সমস্যা হবে না। একবার প্লেনে উঠে পড়তে পারলে আর কোনো সমস্যাই পড়তে হবে না আমাদের। কিন্তু সে প্লেন পর্যন্ত আসাই সবচেয়ে কঠিন ব্যাপার। হার্ভার্ডের গার্ডগুলো অনেক দক্ষ, তাদেরকে ফাঁকি দিয়ে সাফওয়ানকে নিয়ে বেরিয়ে আসা খুবই কষ্টকর হবে। সাফওয়ান যদি সুস্থ থাকতো তবে কোনো চিন্তাই ছিল না। হার্ভার্টের ওসব দক্ষ গার্ডরা ওর কাছে ডাল ভাতের মতো, কিন্তু ওর শরীরের অবস্থাটা তো তুমি গিয়ে দেখেছো, হাড় লিকলিকে হয়ে আছে, প্রচণ্ড দুর্বলও এখন। এই অবস্থায় ফাইট করা ওর পক্ষে এক প্রকার অসম্ভব। আর এই লাইনে তুমি নতুন, তুমি এখনো দক্ষ হয়ে ওঠোনি, তাই তোমাকে ওদের মাঝে একা ছেড়ে দেওয়া মোটেই ঠিক হবে না। প্ল্যানে কোনো চেঞ্জ হবে না জোনাস, আপনি চিন্তা করবেন না। আমি আর সাফওয়ান সবটা সামলে নিব। আপনি শুধু জেট প্লেনটাকে সময় মতো সঠিক জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। আপনার আর রবার্টের সাথে আমি ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে যোগাযোগ রাখবো। সারাক্ষণ পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে আমি প্রতি মুহূর্তে ইনফর্ম করব। ঠিক আছে, তোমাদের কোনো সমস্যা না হলে আমার এখানে আর কিছুই বলার নেই। আমি রবার্টকে ইনফর্ম করে দিচ্ছি। আমি আরও সময় মতো প্ল্যান মাফিক নির্ধারিত জায়গায় গিয়ে অপেক্ষা করব। তোমরা কোনো বিপদে যেন না পড়ো তার জন্য গার্ডের কাছে তোমরা কোনো বিপদে যেন না পড়ো তার জন্য গডের কাছে প্রার্থনা করি। রুমেশা দৃঢ়তার সাথে নিজের মাথা নাড়ালো, চোখে ওর আত্মবিশ্বাসের ঝলক। জোনাসের সাথে আলাপ শেষ করে ও উঠে নিজের রুমে গেল। তারপর দুপুরের অভিযানের জন্য নিজেকে প্রস্তুত করতে লাগলো। এই মুহূর্তে হার্ভার্টের মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছে রুমেশা। স্কিন টাইট একটা কালো রঙা প্যান্টের সাথে ছাই রঙা ক্রুপ টপ পরে আছে ও। পায়ে ওর সাদা কালো মিশলের
হাইকিং শু, পিঠে কালো রঙা ব্যাকপ্যাক, বব কাট দেওয়া চুলগুলো রোদে পড়ে ঝকমক করছে। কালো রঙা গগলসের নিচে উজ্জ্বল চোখ দুটো প্রিয়তমকে দেখার আশায় মুখিয়ে আছে। চোখ মুখ আজর কিছুই ঢাকা নেই, নিজেকে আজ উন্মুক্ত করে এসেছে ও কাজের সুবিধার্থে। কালো আর খয়েরি সংমিশ্রণে ঠোঁট দুটোতে অদ্ভুত সুন্দর হাসি, কিন্তু হাসি ফুটিয়ে গেটের ভেতর দিয়ে ধীরপায়ে হেঁটে ভেতরে ঢুকলো ও। নিজের অভিযানের সফলতা যেন চোখের সামনেই ভাসছে ওর। পুরো ভার্সিটিটা জুড়েই যেন সাজ সাজ রব, সবাই এদিক সেদিক তাড়াহুড়ো করে ছুটছে। স্টুডেন্ট সহ অন্যান্য টিচার আর স্টাফরা নিজেদের ভেতর ল্যাবরেটরির বিষয়টা নিয়ে নিচু গলায় আলোচনা করছে। বিশাল দেহি গার্ডগুলো কঠিন চোখে আশপাশটা পর্যবেক্ষণ করছে আর অস্ত্র হাতে পাহারা দিচ্ছে, যেন একটা মাছিও ল্যাবে প্রবেশ করতে না পারে। রুমাইশা মাথা নিচু করে বীরদর্পে হেলে চলেছে সামনের দিকে। কালো রঙা গগলসের ভেতর দিয়ে নিজের আশপাশটা তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করছে ও। কানে থাকা ব্লুটুথ ডিভাইসটার মাধ্যমে সে সাফনের সাথে কানেক্ট হয়ে অতি উৎসাহী গলায় বলল, মাই ডিয়ার কিউবি, আর ইউ রেডি? সাফন সেই গোপন ক্যামেরাতে রুমাইশা দেওয়া কালো রঙা শক্ত কিন্তু স্ট্রেচি পোশাকটা পরে তৈরি হয়ে আছে। পোশাকটা ওর গলা পর্যন্ত ঢেকে আছে। ও নিজের পায়েও একজোড়া হাইকিং শু। রুমাইশা দুজনের জন্যই সেম রঙের সেম ডিজাইনের শু কিনেছে। মুখটা রুমাইশার কথাতেই ঢাকেনি ও, কারণ এখন আর লুকানোর কিছুই নেই। ওর শরীরে ইস্পাত দৃঢ় পেশিগুলো পোশাকটার উপর দিয়েই স্পষ্টভাবে দৃশ্যমান হয়ে আছে। অসম্ভব রকম সুন্দর লাগছে ওকে। গতকাল রাতে রুমেশের সঙ্গ পাওয়ার পর ওর শরীরের সমস্ত এনার্জিগুলো যেন 3 গুণ বেড়ে ফিরে এসেছে। বিশালদেহী সাফওয়ানকে এখন প্রচণ্ড হিংস্র আর দানবাকার দেখাচ্ছে। এখন এই মুহূর্তে রুমের ভেতর কেউ না এলেই হলো। যদিও রুমের বাইরেই দুজন গার্ড অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের ভেতরে প্রবেশ নিষেধ। কানে লাগানো ব্লুটুথ ডিভাইসটার ভেতর দিয়ে রুমেশের কণ্ঠ শোনা মাত্রই মিষ্টি হাসলো সাফওয়ান। মনে মনে 2 বার উচ্চারণ করলো, হিউবি হিউবি। তারপর প্রতি উত্তরে সে নিজেও বলল, ইয়েস আই অ্যাম ওয়াইফি। গোপন রাস্তাটার কোনো চিহ্ন ম্যাপে দেয়া নেই, সুতরাং আপনাকে রাস্তা দেখিয়ে নিয়ে যেতে আমারই উপস্থিত হওয়া লাগবে। কিন্তু জোনাস আর রবার্ট ল্যাব এরিয়ার সিকিউরিটি ক্যাম হ্যাক করে যা দেখেছে তাতে আপনাকে একটু বেশি কষ্ট করা লাগবে। কিন্তু চিন্তা করবেন না, আপনার ওপর ভারটা বেশি মনে হলেই আমি আপনাকে সঙ্গ দিতে চলে আসব। আর ওদেরকে একটা উচিত শিক্ষা দিয়ে সোজা গ্রাউন্ড ফ্লোরের 3 নম্বর পার্টের পেছনের দিকে চলে আসবেন। আপনার সাহায্য প্রয়োজন না হলে আমি ওখানেই থাকবো, আর ওইখান থেকেই ম্যান হলের ভেতর দিয়ে আন্ডারগ্রাউন্ড গিয়ে বস্টনের শেষ সীমানায় পৌঁছে যাব। ম্যান হল যেখানে শেষ হয়েছে সেখানে থেকে ম্যান হলের পানি সোজা নর্থ অ্যান্টার্কটিকায় পতিত হয়। ওইখানেই রবার্ট আর জোনাস আমাদের জন্য অপেক্ষা করবে। একবার প্লেনে উঠতে পারলে আর কোনো বাধাই আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। Now I'm leaving my room. See you in a bit. Till then, stay safe. আর তারপরই রুমাইশার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে সাফন বুক ভরে একটা নিঃশ্বাস নিয়ে খট করে দরজা খুলে দৃঢ়পায়ে ওর রুম থেকে বের হলো। রুমাইশাও এগুলো ল্যাবের দিকে আত্মবিশ্বাসের সাথে হেঁটে চলেছে ও। আশেপাশের স্টুডেন্টগুলোর কেউ কেউ ওকে আর চোখে দেখছে। স্কিন টাইট পোশাক ছাপিয়ে রুমাইশার সৌন্দর্য সবার নজর কাটছে। তাদের সবার দৃষ্টি উপেক্ষা করে রুমাইশা হেঁটে হেঁটে একেবারে ল্যাব বিল্ডিংয়ের সামনে গিয়ে দাঁড়ালো। ওর সামনে দাঁড়ানো দুজন জাদ্রেল মুখের গার্ড ওর হাত বাড়িয়ে এসাই পাস চাইল। রুমাইশা ওর বব হেয়ার কাটিং দেওয়া চুলগুলো সামান্য ঝাঁকিয়ে ওদের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। তারপর বলল, I don't need a pass. I'm allowed any time. আর ঠিক সেই মুহূর্তেই 4th ফ্লোর থেকে কতকগুলো মানুষের সমস্বরে চিৎকার ভেসে এলো। গার্ডগুলো সব সচকিত হয়ে উঠল। উপরে কি হচ্ছে জানার জন্য ওরা ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে খবর নেওয়ার চেষ্টা করলো, কিন্তু প্রপার কোনো খবর পাওয়ার আগে 3rd ফ্লোর থেকে কেউ একজন আতঙ্কিত গলায় চিৎকার দিয়ে বলে উঠল, The best is out. Turn off your life. রুমেশের সামনে দাঁড়িয়ে থাকা গার্ডটা উত্তেজিত হয়ে আতঙ্কগ্রস্ত চেহারা নিয়ে তার হাতে থাকা
এসি আর গানটা লোড করতে শুরু করলো। আর তখন তার হঠাৎই চোখ গেল রুমাইশার দিকে। আগের মতো করে মিষ্টি হাসছে আর সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি। মাইকেল বসে আছে তার রুমে। গতকাল রাতে অ্যাশলির লাশ পাওয়ার পর থেকে সে মোটেও ঠিক নেই। তার দৃঢ় বিশ্বাস গতকাল রাতে তার পেটের উপর অ্যাশলির আত্মায় ভর করেছিল, যা সে ইতিমধ্যেই তার গ্রুপের সবাইকে একবার করে জানিয়ে দিয়েছে। ইভেন অ্যাশলি যে তাকে বাঁচানোর জন্য আকুতি মিনতি করেছে সেটাও সবাইকে বলেছে সে। কিন্তু সবাই ভাবছে অ্যাশলির অকাল মৃত্যুর শোকে নাকি তার মাথায় গন্ডগোল হয়েছে। অ্যাশলি যে এভাবেই হঠাৎ দুর্ঘটনায় মারা যাবে তা সে কখনোই ভাবেনি। অ্যাশলির লাশ পাওয়ার পর থেকে মেয়েটার মৃত্যুর কারণ আর সৎমান নিয়েই ব্যস্ত ছিলেন ওরা। সাফনকে একবারও গিয়ে যে তারা চেক দিয়ে আসবেন সেটা কারোর মাথাতেই আসেনি। ক্যামেরাটা কে ভেঙেছে সেটাও একটা চিন্তার বিষয়। গতকাল রাতে যে লোকগুলো ক্যামেরা পর্যবেক্ষণ করতে এসেছিল তাদের সামনে থাকা লোকটা বারবার উসখুস করছে সবাইকে কিছু একটা বলার জন্য, কিন্তু তাকে কেউই পাত্তা দিচ্ছে না। মাইকেলের সাথে সে একবার কথা বলতে এসেছে, কিন্তু মন ভালো না থাকায় মাইকেল তাকে তার ধারে কাছে ঘেঁষতে দেয়নি। মাইকেল তার রুমে বসে এসব চিন্তা করছিল। তখনই তার কানে এলো চিৎকার চেঁচামেচির শব্দটা সাফনকে যেদিকে রাখা সেদিক থেকেই আসছে। দ্রুত বের হয়ে তিনি ছুটলেন সেদিকে। কিছু দূর যাওয়ার পর পথের মধ্যেই তার দেখা হলো একজন গার্ডের সঙ্গে। ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে সে কাউকে উত্তেজিত কণ্ঠে বলছে আর লোক পাঠাতে। মাইকেল তাকে রাস্তার উপরেই থামিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তুমি দৌড়াচ্ছ কেন? ওদিকে কিসের চিৎকার শোনা যাচ্ছে? লোকটা কোনো রকমে হড়বড় করে যা বলল তাতে এই বোঝা গেল যে সাফন আহমেদ নামের সেই ক্ষীণকায় পুরুষটি তার রুম থেকে বের হয়ে পালানোর সময় সামনে যতগুলো গার্ড পেয়েছে সবাইকে কতল করে দিয়েছে। আর সেই ক্ষীণকায় পুরুষ আর ক্ষীণকায় নেই, রাতারাতি দানবে পরিণত হয়েছে। মাইকেল হা হয়ে গেল গার্ডটার কথা শুনে। গার্ডটা এই কথাগুলো বলেই আবার সামনের দিকে ছুটে গেল। মাইকেল সামনে যাবে কি যাবে না সেই দোটানায় পড়ে কিছুক্ষণ দোনমনা করলো। তারপর সাহস সঞ্চয় করে দৌড়তে পায় এগুলো সামনের দিকে, যেদিকে সাফওয়ানকে লুকিয়ে রেখেছিল তারা। ৬ নম্বর ব্লকটা পার হওয়ার পরই তার কানে এলো গানশটের আওয়াজ। ভরকালো মাইকেল। সাফওয়ানের শরীরে যদি গুলি লাগে আর তার যদি কিছু হয়ে যায় তবে হারভাট তাদের সবাইকে শেষ করে ফেলবে। দ্রুত হাঁটা বাদ দিয়ে এবার তিনি ছুট লাগালেন। ওনার কানে কোনো ব্লুটুথ ডিভাইস নেই যে উনি কাউকে বলে দিবেন সাফওয়ানকে যেন কেউ ভুলেও শ্যুট না করে। যত সামনে এগোচ্ছে ততই চিৎকার চেঁচামেচি কানে আসছে মাইকেলের। ৮ নম্বর ব্লকে আসার পর থেকেই আর কোনো শোরগোল কানে আসলো না মাইকেলের। হঠাৎ করেই যেন নিশ্চুপ হয়ে গেল সব। আর একটু এগোতেই ধস্তাধস্তির আওয়াজ কানে এলো তার। মাইকেল এবার ছোটা থামিয়ে হাঁটা ধরল। আর কয়েক পা হাঁটার পরেই কাঙ্ক্ষিত ব্যক্তিটাকে পেয়ে ভয় পেল সে। চারপাশে লাশের পাহাড় বানিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে সাফওয়ান। ওর ডান হাতে একজনকে গলা ধরে উঁচু করে ধরে রেখেছে। সেই ছেলেটি নিজেকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনো মতেই সুবিধা করতে পারছে না। নিজের পা দিয়ে সাফওয়ানকে আঘাত করতে যাচ্ছে সে, কিন্তু সেই পা দুটোর একটাও সাফওয়ানের শরীর পর্যন্ত পৌঁছাচ্ছে না। সাফওয়ান কারোর উপস্থিতি টের পেয়েই ছেলেটার গলা ধরা অবস্থাতে ফিরে তাকালো বাদিকে। চোয়ালের উপর খানিকটা কেটে গেছে ওর, রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে সেখান থেকে। মাইকেল হতভম্ব হয়ে দাঁড়িয়ে দেখছে ওকে। মাইকেলের মাথায় আসলো না কাল দুপুরেও যাকে হাড় লিকলিকে দেখেছিল সে কিভাবে এত পরিবর্তন হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? তবে কি সাফওয়ানের মেডিসিন ওর কাছেই ছিল, শুধুমাত্র সঠিক সময়ের অপেক্ষা করছিল সেটা প্রয়োগ করার জন্য? কিন্তু এখন কি করার? সাফওয়ানকে তাদের হাতে বুঝিয়ে দেওয়ার সময় হারভার্ট নিজে এসেছিল আর বলে গেছিল সাফওয়ানকে যেন তারা মোটেও লাইটলি না নেয়, কারণ সে একজন ইন্টারন্যাশনাল হিটম্যান যার বুদ্ধি, শক্তি, ট্রিক্স কোনো কিছুর সাথেই পেরে ওঠা তাদের মতো নগণ্য ব্যক্তিদের পক্ষে খুবই কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু সাফওয়ানের অমন কঙ্কালাসার চেহারা দেখে মাইকেল মনে মনে হারভার্টেরও সমস্ত কথা এক প্রকার হেসে উড়িয়ে দিয়েছিল। কিন্তু তার বোঝা উচিত ছিল যেখানে হারভার্টের মতো একজন বিশাল মাপের মাফিয়া সাফওয়ানের ব্যাপারে তাকে সাবধান হতে বলছে, তখন সাবধান হওয়াটাই তাদের জন্য বেস্ট ছিল। সাফওয়ানকে আরও কড়া গার্ডে রাখা তাদের প্রথম থেকেই উচিত ছিল, কিন্তু দয়া দেখিয়ে তো
ওরা সাফওয়ানের হাতে পায়ের বন্ধনীগুলো সব খুলে দিয়েছিল। ভুলটা প্রথম থেকেই তাদেরই। মাইকেলকে দেখে সাফওয়ান তার কালো রঙা ঠোঁটের ভেতর থাকা ক্যানেল দাঁতই বের করে নিঃশব্দে এক হিংস্র হাসি দিল। তারপর হাতে ধরা ছেলেটাকে এক হাত দিয়ে উঁচু করে রেখেই মাইকেলের দিকে এগোলো সে। সাফওয়ানকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে মাইকেল পেছাতে লাগলো। গতকাল দুপুরেও সাফওয়ানের ঠোঁট এতটা কালো ছিল না, ওর চোখ এতটা আগুন ঝলসানো ছিল না, ওর দাঁতগুলো এমন ঝলক দিচ্ছিল না। তাহলে আজ কি এমন হলো? সব কিভাবে বদলে গেল এত দ্রুত? মাইকেল এসব ভাবতে ভাবতে পেছাতে লাগলো। আর ঠিক সেই মুহূর্তেই সাফওয়ান ওর কালো রঙা দ্বিখণ্ডিত জিহ্বাটা বের করে নিচের চোয়ালের উপর হওয়া ক্ষতটা লেহ করলো। আটকে উঠল মাইকেল। সাফওয়ান যে তার ওই লকলকে জিহ্বাটা এতখানি বের করতে পারে তা তার ধারণাতেও ছিল না। গত 2 মাস ধরে সাফওয়ানকে সে রোজ দেখেছে, কিন্তু এমন হিংস্রতায় পরিপূর্ণ সাফওয়ানকে সে আজ প্রথম দেখেছে। পেঁচাতে পেঁচাতে একসময় দেওয়ালে গিয়ে পিঠ ঠেকে গেল মাইকেলের। বিশাল দেহী সাফওয়ান তার ঠিক সামনে এসে দাঁড়ালো। ওর হাত দিয়ে ধরে রাখা ছেলেটা দম বেরিয়ে যাওয়ার যন্ত্রণায় ছটফট করছে। সাফওয়ান কিছুটা ঝুঁকে মাইকেলের কানের কাছে মুখ নিয়ে এসে কিছুটা ফিসফিস করেই বলে উঠল, আমার সাথে এমন দারুণ প্লেজারের আয়োজন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কথাটা বলে নিজের হাসি হাসি মুখটা মাইকেলের কানের কাছ থেকে সরিয়ে নিল। সোজা হয়ে নিজ মাইকেলের থেকে কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়ালো। আর এরপরই নিজের হাসি হাসি মুখটা হঠাৎ করেই বজ্র কঠিন করে হাতে রাখা ছেলেটার মাথাটা ধরে পাশের দেওয়ালের সাথে ক্ষিপ্ত গতিতে আশ্রয় মারল সাফওয়ান। ছেলেটার মাথার খুলি থেকে কিছু অংশ ছিটকে গেল এক পাশে। আর সেটা দেখে মাইকেলের চোখ বড় বড় করে তাকিয়ে রইল সাফওয়ানের দিকে। হৃৎপিণ্ডের গতি বেড়ে যাচ্ছে, তার বিপি হাই হয়ে যাচ্ছে। বুকের বাঁ পাশটা হাত দিয়ে চেপে ধরে রেখে অসহায় চোখে তাকালো মাইকেল সাফওয়ানের দিকে। দাঁড়ানো থেকে আস্তে আস্তে বসে পড়ল সে মেঝেতে। সাফওয়ান নির্বিকার চোখে দেখতে লাগলো মাইকেলের এমন বেদনাপূর্ণ চেহারা। সেই মুহূর্তেই ধূপধাপ করে ছুটতে ছুটতে এদিকে এসে পৌঁছালো প্রায় 50 জনের মতো গার্ড। ওদের সবার হাতেই স্টেট গান, কারণ সাফওয়ানকে ডিরেক্ট বুলেট শট দেওয়ার জন্য পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেভাবে হোক সাফওয়ানকে জীবিত রাখতে হবে, নইলে হার্ভার্টের বিশাল রকম ক্ষতি হয়ে যাবে। সাফওয়ান মাইকেলের দিক থেকে চোখ ফিরিয়ে ওদের দিকে তাকালো, আর তারপর নিজের স্টেজি প্যান্টটার পকেট থেকে ও 2 সাইডেড শোল্ডারটা বের করে স্বাগতম জানানোর ভঙ্গিতে সুন্দর করে হেসে গার্ডগুলোর দিকে এগোলো। পেছন থেকে বুকে হাত দিয়ে বসে থাকা মাইকেল তাকিয়ে রইল সাফওয়ানের যাওয়ার পানে। রুমেশা দ্রুত পায়ে হেঁটে চলেছে গ্রাউন্ড ফ্লোরের 3 নম্বর ব্লকের পেছন দিকের উদ্দেশ্যে। গতকাল এখানে ঢোকার সময় অনেক কষ্টে ম্যানহোলের ঢাকনাটার স্ক্রুগুলো খুলেছিল ও, সেগুলো খুলে রেখেই শুধু ঢাকনাটা কোনো রকমে জায়গা মতো রেখে ও চলে গেছিল। আজ ওরা সেই জায়গা দিয়েই পেরিয়ে যাবে, আর যাওয়ার সময় খুব দ্রুত গতিতে আবার স্ক্রুগুলো লাগাতে হবে, নইলে প্রতিপক্ষ বুঝে যাবে যে ওরা এদিক দিয়েই পালিয়ে গেছে। কাজটা সাফওয়ানই করতে পারবে। রুমেশা নিজের ব্লুটুথ ডিভাইসটার মাধ্যমে একবার জোনাসের সাথে কানেক্ট হলো, ওদিকে সব ঠিকঠাক আছে কিনা, কোনো সমস্যায় পড়তে হয়েছে কিনা তাদের, সেসব খোঁজ খবর নিল। আর তারপর ওদেরকে বলো কোনো সমস্যায় না পড়লে ও আর সাফওয়ান ঘন্টা খানেকের ভেতরেই এখান থেকে বের হয়ে যাবে। আর এখান থেকে বের হয়ে নিজেদের সবচেয়ে দ্রুত গতিতে ছুটলে আর 1 ঘন্টার মতো লাগবে ওদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে। জোনাস খবরগুলো পেয়ে রুমেশাকে নিশ্চিত করলো যে তারা জায়গা মতোই অবস্থান নিয়েছে। শুধু সাফওয়ানকে নিয়ে বের হওয়া মাত্রই যেন তাদেরকে জানানো হয় প্রাথমিক প্রস্তুতির জন্য। রুমেশা সম্মতি জানিয়ে ওদের সাথে কানেকশন ডিসকানেক্ট করে ফেল। তারপর আবার এগুলো নিজের গন্তব্যের দিকে। নিজের 2 সাইডেড শোল্ডার দিয়ে সমানে কুপিয়ে যাচ্ছে সাফওয়ান। কাকে কোথায় আঘাত করছে দেখছে না, বিপুল তৃপ্তি নিয়ে এ কাজ করছে সে। এরকম সুযোগ লাস্ট কবে পেয়েছে তা ওর মনে পড়ে না। এতদিন পরে এইভাবে এতগুলোকে খতম করে দিতে পেরে ওর শরীরে আনন্দের শিহরণ বয়ে যাচ্ছে। কিন্তু এভাবে চলে তো হবে না, এত গার্ড আসতে থাকলে ওর সময় লাগবে অনেক। হার্ভার্টের কানে এতক্ষণে খবর পৌঁছে গেছে। এর ভেতর যদি
হারবার্ট আরও লোকজন নিয়ে চলে আসে, তবে আজকেও আর বের হতে পারবে না। এদিকে ভোগে পাঠাতে পাঠাতেই ওর সব সময় চলে যাবে। ডান হাতে সোটটা সমানে চালানো অব্যাহত রেখে বাম জিপা দ্বারা নিজের ব্লুটুথ ডিভাইসটা রোমাইশের সাথে কানেক্ট করলো সাউফান। তারপর রোমাইশকে পেয়ে ও বলে উঠল, Need help, wifey? Clear the first floor, then come to me. I'm on the fourth. সাউফানের আদেশ পাওয়া মাত্রই ঝড়ের বেগে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরের দিকে ছুটে চলল রোমাইশা। আকাশে আজ প্রখর সূর্য, সূর্যের তাপে মাটি তেতে উঠেছে। ঈশান কোণে সুরমা রঙা মেঘ সাজতে শুরু করেছে থরে থরে, আর তার সাথে তাল মিলে মাটিতে থরে থরে লাশ সাজাচ্ছে সাফওয়ান। ওর দক্ষ হাতে ওর টু সাইডেড সোরটা বিদ্যুৎ বেগে প্রতিপক্ষের মাংসে গেঁথে গিয়ে মাংস থেকে মাংস, হাড় থেকে হাড় আলাদা করে দিচ্ছে। রক্তের ফোয়ারাও বয়ে যাচ্ছে সমস্ত জায়গাটা জুড়ে। বেশ কয়েকটা ইস্টার্ন গানের শট লেগেছে ওর শরীরে, কিন্তু সেগুলো কয়েক সেকেন্ডের জন্য ওকে সামান্য দমাতে পারলো ওর শরীরে একটা পশমও হেলাতে পারছে না। ভার্সিটির স্টুডেন্টরা সব যত্রতত্র ছোটাছুটি করে ভার্সিটি থেকে বেরিয়ে যেতে চাইছে। পুলিশ ফোর্স এসে দাঁড়িয়ে আছে ভার্সিটির মুখে, কিন্তু তাদেরকে হারভার্টের গার্ডগুলো আটকে রেখেছে, ভেতরে যেতে দিচ্ছে না, যার কারণে দুই পক্ষের ভিতর ঝামেলা শুরু হয়ে বেশ বড় আকার ধারণ করতে চলেছে। পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা ঠাহর করা যাচ্ছে না। রোমাইশা সাফনের কথা মতো ফার্স্ট ফ্লোরে গিয়ে সেখানে গার্ডগুলোকে কিছু বুঝে ওঠার আগেই নিজের অতি দ্রুত গতির আক্রমণে জোনাসের দেওয়া কারুকার্য খচিত খঞ্জরটার সাহায্যে তাদেরকে ধরাশায়ী করে ফেলেছে। ফার্স্ট ফ্লোরটা ক্লিয়ার করে সোজা সেকেন্ড ফ্লোরে উঠে গেল ও, কিন্তু সেকেন্ড ফ্লোরটা ক্লাসরুম হওয়ার সুবাদে সমস্ত জায়গাটা ফাঁকা দেখল ও। সেকেন্ড ফ্লোরের গার্ডগুলো হয়তো সব থার্ড আর ফোর্থ ফ্লোরে। ও যাদেরকে ফার্স্ট ফ্লোরে ফেলে এসেছে তাদের ভরসে হয়তো সেকেন্ড ফ্লোরেগুলো সব উপরে উঠে গেছে। তাই রোমাইশারা দেরি না করে নিজেও থার্ড ফ্লোরের দিকে এগুলো, আর তখনই ওর কানে এলো অনেকের চিৎকার চেঁচামেচি, স্টেট গান আর ধারালো অস্ত্র দ্বারা আঘাত করার শব্দ। পায়ের শব্দগুলো শুনেই মনে হলো অনেক বেশি লোকজন উপরে। দেরি না করে রোমাইশা ঝড়ের গতিতে সিঁড়ি বেয়ে থার্ড ফ্লোরে উঠে গেল। রোমাইশা চলে যাওয়ার পরে ফার্স্ট ফ্লোরে সাফানকে ধরাশায়ী করার উদ্দেশ্যে থার্ড ফ্লোরে যাওয়ার জন্য আরও 50 জন গার্ড উপস্থিত হলো। ওদের হাতে স্টেট গানের পরিবর্তে AK-47 ধরা। তাদের উপর নির্দেশ এসেছে সাফনকে স্টেট গান ওয়ালার ধরাশায়ী না করতে পারে তার জন্য সাফনের পায়ের দিকে লক্ষ্য করে বুলেট ছুড়ে। এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কিন্তু ফার্স্ট ফ্লোরে পৌঁছেই এতগুলো গার্ডকে এভাবে মেঝেতে পড়ে থাকতে দেখে দলটার লিডার ম্যাথিউ ভ্রু কুচকে তাকালো। তার জানা মতে সাফন ফোর্থ ফ্লোর থেকে থার্ড ফ্লোরে এসেছে। সাফন যদি থার্ড ফ্লোরেই থাকে তবে এদেরকে কে মারল? ম্যাথিউ তড়িঘড়ি করে ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে তার অন্য সহকর্মীদের থেকে খবর নিল যে সাফন আসলেই থার্ড ফ্লোরে আছে কিনা। কিন্তু যখন ওরা শিওর হলো যে সাফন থার্ড ফ্লোরে আছে তখন ওরা চিন্তায় পড়ে গেল। ওরা এটাই ভেবে পেল না যে সাফন বর্তমানে থার্ড ফ্লোরে থাকা সত্ত্বেও ফার্স্ট ফ্লোরের গার্ডদেরকে এইভাবে মেরে রেখে গেল। ম্যাথিউ সন্দেহ করল যে ভেতরে ভেতরে আরও কেউ আছে যে কিনা সাফনকে সাহায্য করছে, কিন্তু সে কে হতে পারে সে সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। হয়তো সে ওদেরই ভেতরকার কেউ। ব্যাপারটা মাথায় আসতে সাথে সাথেই ওরা ছুটল সেকেন্ড ফ্লোরের দিকে, কিন্তু সেকেন্ড ফ্লোরটা পুরো ফাঁকা। পুরো 10 ব্লক খুঁজেও কাউকে পেল না ওরা। ওদের সঙ্গী সাথীগুলো যেন সব উধাও হয়ে গেছে। অগত্যা ওরাও থার্ড ফ্লোরের দিকে পা বাড়ালো। থার্ড ফ্লোরে পৌঁছেই রোমাইশের সামনে পড়ল ইস্টার্ন গান্ধারী একদল গার্ড। সমানে ওরা শ্যুট করে চলেছে সাফওয়ানকে লক্ষ্য করে। সাফওয়ান ওদের সামনে থাকা গার্ডগুলো যাকে পারছে খণ্ড করে চলেছে, কিন্তু একসাথে এতগুলোকে স্টেট গানের ভারী পড়াশোনে ওর কাজগুলো ব্যাহত হচ্ছে। ইলেকট্রিক শকের কারণে বারবার সাফওয়ান কেঁপে কেঁপে উঠছে, চোখমুখ কুচকে উঠছে ওর। প্রতিটা শট দাঁতে দাঁত চেপে হজম করে নিচ্ছে ও। আর নিজের প্রাণপ্রিয় স্বামীকে লক্ষ্য করে গার্ডদের এমন এক নাগারে শট করা দেখে তাকে কোণঠাসা করার চেষ্টা করতে দেখতেই রোমেশের চোখমুখ শক্ত হয়ে গেল। ওর থেকে ডাবল সাইজের জাদ্রেল গার্ডগুলোর দিকে পেছন থেকে ছুটে গেল ও, আর তারপরে চোখের পলকে পেছনের গার্ডগুলোর কয়েকজনকে
গলার নলিতে হাতে থাকা খঞ্জরটা চালিয়ে দিল। রুমাইশা সাই সাই করে চিৎকার করার সুযোগ পেল না তারা। মৃত্যুর মুহূর্তে চোখে কালো রঙা গগলস পরিহিত, বব কাট দেওয়া চুলের ছোটোখাটো মেয়েটার মুখের অদ্ভুত হাসি দেখে চোখ বড় বড় হয়ে গেল তাদের। পেছন থেকে হঠাৎ আওয়াজ কমে যাওয়ায় সামনে কয়েকটা গার্ড পেছনে ফিরে তাকালো। আর তাকিয়ে ওরা দেখতে পেল পাশের দেওয়ালে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে আছে, ওদের দিকে তাকিয়ে আছে বব হেয়ার কাট দেওয়া একটি মেয়ে, চোখ দুটা ঢাকা, মুখে অদ্ভুত হাসি। আর এরপরই ওদের নজর গেল মেয়েটার পাশে পড়ে থাকা তাদের মেয়েদের মৃতদেহের উপর। আর ব্যাপারটা বুঝে ওঠার সাথে সাথে ওরা কয়েকজন দ্রুত পায়ে এগিয়ে এলো রুমাইশার দিকে। কিন্তু ওরা রুমাইশার কাছে পৌঁছাবার আগেই রুমাইশা ওদের কাছে পৌঁছে গেল। আর অতখানি দূরত্বে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে চোখের পলকে নিজেদের সামনে দেখে ভরকে গেল গার্ডগুলো। কিন্তু নিজেদেরকে দ্রুত সামলে নিয়ে ওরা রুমাইশাকে আঘাত করতে যাওয়ার আগেই রুমাইশা দ্রুত গতিতে ওদের চারজনের একজনকে নিজের হাইকিং শু পরিহিত পা দিয়ে ওর মুখ বরাবর গায়ের সর্বোচ্চ জোরে দিল একটা লাথি। সে লোকটা ছিটকে পড়ে গেল পিছনে, সাফনের দিকে গান তাক করে থাকা অন্য একজনের গায়ের উপর। আর এরপরে রুমাইশা আগের থেকেও দ্রুত গতিতে বাকি তিনজনের হৃৎপিণ্ড বরাবর এক একে ওর কারুকার্য খচিত খঞ্জরটা বসিয়ে দিল বুকের গভীরে। আর কিছুক্ষণের ভেতরেই মুখ দিয়ে রক্ত উঠে মারা গেল সেই গার্ডগুলো। হঠাৎ পেছনের প্রতিপক্ষের কারো উপস্থিতির টের না পেয়ে সাফনকে শ্যুট করতে থাকা গার্ডগুলো হক চুকিয়ে গেল। আর এই সুযোগে সাফন ওর সামনে কনফিউজড হয়ে যাওয়া গার্ডগুলোকে টু সাইডেড সোর্টার আঘাতে ধর থেকে মাথা আলাদা করে দিল। কিন্তু সাফনের সোর্টের আঘাত থেকে ভাগ্যে জোরে বেঁচে গেল একজন। সে লোকটা সাফনের থেকে বাঁচতে ছুটতে লাগলো রুমাইশা যেদিকে আছে সেই দিকে। আর রুমাইশা নিজের হাতের খঞ্জরটা সে লোকটার দিকে ছুঁড়ে মারার জন্য প্রস্তুত করার আগেই লোকটা নিজের কোমরে থাকা একটা রিভলভার বের করলো। আর সেটা লোড করেই ট্রিগারের উপর আঙ্গুল রেখে লোকটা রুমাইশার কপাল বরাবর রিভলভারটা তাক করে ধরল। এরপর রুমাইশাকে উচ্চ স্বরে বলল, রুমাইশা খঞ্জরটা যেভাবে হাতে ধরে রেখেছিল সেভাবে রেখেই নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। হাতে রিভলভার ধরা লোকটার পেছন ফিরে সাফনকে এক পলক দেখে নিয়ে সাফনের উদ্দেশ্যে উচ্চস্বরে বলে উঠল। সাফন সাথে সাথে নিজের হাত দুইটা মাথার উপরে তুলে নিজের জায়গায় স্থির হয়ে গেল। তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করতে লাগলো ও রিভলভার ধরা লোকটাকে। লোকটা একবার সাফনের দিকে আর একবার রুমাইশার দিকে নজর রাখতে রাখতে ধীরে ধীরে এগোতে থাকলো রুমাইশার দিকে। সাফন নিজের দম আটকে ধরল। আজ রুমাইশা জেগে অন্য কেউ হলে ও অবশ্য রিস্ক নিত, কিন্তু ওর রিমোর লাইফ নিয়ে রিস্ক নেওয়ার মতো সাহস ও নেই। তবুও ধীর পায়ে লোকটার দিকে এগোতে থাকলো। ভয়ে লোকটার নিঃশ্বাস পড়ছে ঘন ঘন, ঘাম ছুটছে, কিন্তু সাহস হারাচ্ছে না সে। রুমাইশা নিজের হাতের খঞ্জরটা শক্ত করে চেপে ধরে লোকটাকে হঠাৎ আক্রমণ করার ফন্দি আটতে লাগলো। কিন্তু সামনের দিকে চোখ যেতেই সাফনের করুণ চেহারা চোখে পড়ল ওর। সে ইশারাকে বারণ করছে এমন কিছু না করতে। লোকটার টিকারে আঙ্গুল রেখে আছে, একটা চাপ লাগলেই সব শেষ। রুমাইশা সাফনের ইশারা বুঝে চোখ দুটো বন্ধ করে বুক ভরে দম নিল। আর তারপর দম ছেড়ে দিয়ে আবার চোখ মেলে তাকালো লোকটার দিকে। লোকটা ঢোক গিলছে পারে পারে। রুমাইশার অনেকটা কাছে এসে পৌঁছেছে সে। কিছুক্ষণ পর আরেকটু কাছে পৌঁছাতেই রুমাইশার হাতে থাকা খঞ্জরটা খপ করে কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে মারল সে। আর এরপরেই রুমাইশার হাত ধরে এক ঝটকে নিজের কাছে টেনে নিয়ে এলো। নিজের গদার মতো হাতটা দিয়ে রুমাইশার গলা ধরল লোকটা। আর এরপরে রিভলভারটা রুমাইশার কানের উপরে মাথার খুলির উপর চেপে ধরল। নিজেকে মৃত্যুর দ্বারে আবিষ্কার করে চোখ বুজে নিল রুমাইশা। আর রুমাইশাকে নিজের রিভলভারের মাথায় নিয়েই লোকটা সাফনের দিকে তাকে কাঁপা কাঁপা স্বরে বলে উঠল, Put your sword on the ground now. সাফন লোকটার চোখের দিকে চোখ রেখে ধীর গতিতে নিজের সোটটা মেঝেতে রাখলো। আর তারপরে মেঝে থেকে আবার উঠে সোজা হয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে তাকালো ও লোকটার দিকে। এক মুহূর্তে ওর মনে পড়ে গেল ওর ল্যাবে ওরই আঘাতে মুমূর্ষু হয়ে পড়ে থাকা রুমাইশার সেই ফ্যাকাশে মুখটার কথা। মৃত্যু মুখ থেকে ফিরে আসা রুমাইশার সেদিনকার প্রতিটা ঘটনা সাফনের চোখের উপর ভেসে উঠল। এই মুহূর্তে রুমাইশাকে হারিয়ে ফেলার এক বিপুল ভয় ভর করল ওর উপর। লোকটাকে উদ্দেশ্য করে ও কঠিন গলায় বলে উঠল, Don't you dare to think about that. You know very well that I don't need my sword to kill you.
আর এরপরই রোমাইশাকে দেখে ধীর পায়ে সামনে এগোতে এগোতে ও বলল, If you let her go, then I will cause no harm to you. But if you make any scratch on her skin, then I'm going to give you the worst death of this universe. জাজ্জাল মুখের লোকটা ভয়ে ঠোক গিলতে লাগলো বারবার। রিভলভারের টিকারের কাছে রাখা আঙুলটা কাঁপতে লাগলো অনবরত। সাফন বুঝলো লোকটা ভয় পাচ্ছে। ভয় চোটে কখন কি করে ফেলে বলা যাচ্ছে না। সাফন লোকটাকে সহজ করার জন্য নিজেকে কিছুটা স্বাভাবিক করে নিল। তারপর ভরসাযুক্ত কণ্ঠে ও বলে উঠল, Give me the revolver, then step back and let her go. I won't do anything to you. Trust me. কিন্তু লোকটা সাফনকে বিশ্বাস করলো বলে মনে হলো না। ডোক গিলে সে আরও জোরে রোমাশের মাথার সাথে রিভলভারটা চেপে ধরল। সাফন লোকটার চোখে চোখ রেখে সামনে এগুতে থাকলো। কিন্তু সাফনকে নিজের প্রায় কাছাকাছি চলে আসতে দেখে লোকটা রোমাশকে নিজের সাথে চেপে ধরেই পিছিয়ে যেতে লাগলো আর আতঙ্কগ্রস্ত গলায় বলল, Don't try to come near me. I'll shoot her. লোকটার হাত কাঁপছে অনবরত। রোমাশার দৃষ্টি সাফনের চোখের দিকে। অপলকে তাকিয়ে আছে ও সাফনের দিকে। সে চোখে সাফনের প্রতি ওর নিখাত ভালোবাসার ছাপ। সাফন একবার রোমাশাকে দেখছে তো আরেকবার লোকটাকে। উপায় না পেয়ে সাফন শেষ পর্যন্ত ওখানে দাঁড়িয়ে রইল আর এগুলো না। আর ঠিক সেই মুহূর্তেই পরপর দুইটা বুলেটের তীব্র শব্দে কেঁপে উঠল 3rd ফ্লোরের 4 নম্বর ব্লকের বান্দাটা। আর সাথে সাথেই নিথর হয়ে গেল চারপাশ। বাইরে এতক্ষণ পুলিশকে ঠেকিয়ে রাখা গার্ডগুলো চমকে উঠল। সাফনের উপর বুলেটের ব্যবহার সম্পূর্ণরূপে নিষেধ করার পরও কেউ বুলেট ছুঁড়েছে শুনে ওরা সচকিত হয়ে উঠল। বুলেটের শব্দ শুনে পুলিশ আরও জড়ভাবে ঝাঁপিয়ে পড়ল ওদের উপর। আর 3rd ফ্লোরে এতক্ষণ রোমাইশাকে কবজা করে রাখা লোকটার মৃতদেহটা আশ্রে পড়ল মাটিতে। মাথার পেছন দিক থেকে একটা বুলেট প্রবেশ করে মাথার সামনে দিয়ে বের হয়ে গিয়েছে। সাফনের পেছনে থাকা দেওয়ালে গিয়ে বিঁধেছে সেটা। লোকটার হাত থেকে ছাড়া পেয়ে রোমাইশা আতঙ্কিত হয়ে দম ছাড়ল জোরে। আর তারপরে হাত পা ছড়িয়ে বসে পড়ল মেঝেতে। আর অল্প একটু হলেই ওর প্রাণ পাখি ওড়াল দিতে চলেছিল। সাফন সাথে সাথেই ছুটে এলো ওর কাছে। এসে মেঝেতে বসে পড়া রোমাইশাকে চাপড়ে ধরল নিজের বুকের সাথে। আর ধরেই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল ও। অল্প সময়ের জন্য ওর প্রাণটা আর ওর ধরে ছিল না। বুকের ভেতর ওর এখনও ধুকফুক করছে। আর ঠিক তখনই রোমাইশের পেছনে থাকা 4 নম্বর ব্লকে ঢোকার দরজার কাছে থেকে ধোয়া ওঠা রিভলভার হাতে এগিয়ে এলো ম্যাথু সহ আর ওর সাথে গান্ধারী ছেলেগুলো। ম্যাথুকে নিজের কাছে আসতে দেখে সাফন রোমাইশাকে নিয়ে উঠে দাঁড়ালো মেঝে থেকে। ম্যাথু সাফনের একদম কাছাকাছি এসে দাঁড়িয়ে সাফনের দিকে নিজের ডান হাতটা বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার উদ্দেশ্যে। সাফন কিছুক্ষণ ম্যাথুর দিকে তাকিয়ে থাকলো কঠিন চোখে। আর এরপর ম্যাথু ওর চোখে চোখ রেখে ওর সাথে হাত মেলালো সাফওয়ান। আর সাথে সাথেই দুজনের মুখেই রহস্যময়ী হাসি ফুটে উঠল। সাফওয়ান ম্যাথুর সাথে হ্যান্ডশেক করা অবস্থাতে টান দিয়ে তাকে নিজের কাছে নিয়ে আসলো। এরপর গলা মেলালো দুজন। তারপর আবার দুজন দুজনের থেকে সরে গিয়ে একে অপরকে দেখতে থাকলো। আর তখন ম্যাথু দাঁড় ঘেঁষে সাফনের পিঠ চাপড়ে বলল, A friend in need is a friend indeed. সুউচ্চ এক বহুতল ভবনের 11th ফ্লোরের বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ডাইনিং টেবিলে বসে লাঞ্চ করছে 41 ঊর্ধ্ব পুরুষ। তার সাথে আর কেউ নেই। স্ত্রী, পুত্র, সন্তান কেউই নেই। 10 ফিট লম্বা ডাইনিং টেবিলটাতে বসে সে একে লাঞ্চ করছে। তার সামনে নানাবিধ পদের খাবার পরিবেশন করে রাখা। কাঁচা পাকা চুল আর দাড়ি দুটার মাঝে জুটি বাঁধা। ডান পাশের চেয়ারের উপর বিগত খানিক লম্বা কাটা দাগ, যার কারণে লোকটার চেহারা খুবই নিষ্ঠুর দেখাচ্ছে। তার চেহারা আর ব্যক্তিত্ব দুইটার ভেতর বিন্দুমাত্র তফাৎ নেই। তার লাঞ্চে ব্যাঘাত ঘটিয়ে হঠাৎ তার অ্যাপার্টমেন্টের দরজা নক পড়ল। লোকটা খাওয়া থামি দরজায় নক দেওয়া ব্যক্তিটাকে ভেতরে আসার অনুমতি দিল। আর তখনই অ্যাপার্টমেন্টের ভেতর হন্তদন্ত হয়ে প্রবেশ করলো দুজন যুবক। ঢুকেই তাদের ভেতর থেকে একজন লাঞ্চরত ব্যক্তি তার উদ্দেশ্যে ইংরেজিতে বলে উঠল, ম্যাথিউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে বস। সে সাফওয়ানের সাথে হাত মিলিয়ে ওকে পালাতে সাহায্য করেছে। আমরা যে ধারণা করেছিলাম তার কিছুই হয়নি। সাফওয়ান পুরোপুরি সুস্থ আছে, কেউ ওর কিছুই করতে পারেনি। এছাড়া আর একটা তথ্য পাওয়া গেছে,
যে মাথিউর সেই ব্যক্তি যে কিনা সাফওয়ানকে এতদিন আমাদের সমস্ত পরিকল্পনা তথ্য প্রচার করেছে। আমাদের প্রতিটা মুভমেন্টের খবর সেই সাফওয়ানকে দিয়েছে। আর অন্য এক সূত্রে খবর পেয়েছি সাফওয়ানের সাথে একটা মেয়ে আছে। মেয়েটার সম্পর্কে ও ঠিক কী হয় সেটা জানা হয়নি, তবে আমাদের দলের লোকেরা চেষ্টা করছে মেয়েটার পরিচয় উদ্ঘাটন করার। এখন আমাদের করণীয় কি বস? ডাইনিং টেবিলে বসা লোকটা আর খাবার স্পর্শ করলো না। চেয়ার ছেড়ে উঠে বেসিনে গিয়ে হাত ধুয়ে ফেলো। অ্যাপার্টমেন্টের ভেতরে আসা ছেলে দুটো সেভাবে দাঁড়িয়ে রইল তাদের বসের আদেশের অপেক্ষায়। লোকটা বেসিন থেকে সরে তার রুমের কাবার্ডের কাছে গেল। এরপর কাবার্ড থেকে একটা ফুলদার শার্ট বের করে গায়ে দিতে দিতে বেডসাইড টেবিলের উপর থেকে নিজের ফোনটা নিয়ে কল করলো কারোর কাছে। ওপাশ থেকে কলের রিসিভ হতে লোকটা বলে উঠল, বলছি আমার হেলিকপ্টারটা রেডি করো, আমি বের হবো এখনই। বলেই ফোন কেটে দিল। তারপর শার্টের লাস্ট বোতামটা আটকে বেরিয়ে গেল অ্যাপার্টমেন্ট থেকে। বর্তমানে ম্যানহোলের আন্ডারগ্রাউন্ড রাস্তা দিয়ে ঝড়ের গতিতে ছুটে চলেছে সাফন আর রুমেশা। সাফন চলেছে সামনে আর পেছন পেছন রুমেশা। ম্যানহোলের শেষ অংশটা গিয়ে থেমেছে নর্থ অ্যান্টার্কটিক সাগরের উপর। ম্যানহোলের পানিটা সাগরের নীল পানির সাথে মিশে গিয়ে নিজের কুলুষিত দেহটাকে পবিত্র করে নেয় সেখানে। রুমেশা গতকাল যখন এসেছিল এখানে, তখন ম্যানহোলেরই অন্য রাস্তা দিয়ে এসেছিল, যেটা ছিল শহরের ভেতরে। কিন্তু এই রাস্তাটা সম্পূর্ণ শহরের শেষ সীমানায়। ম্যাপে দেখানো রাস্তা দিয়ে ওরা ছুটে চলেছে দুজনেই। জোনাসের সাথে কথা হয়েছে একটু আগে। ওরা ওদের নির্ধারিত জায়গায় অপেক্ষা করছে। ম্যাথু সাফন আর রুমাইশাকে গোপন রাস্তা পর্যন্ত সেফলি পৌঁছে দিয়ে নিজে লড়ে যাচ্ছে গার্ডদের সাথে। বন্ধুর জন্য নিজের বসের সাথে বিশ্বাসঘাতকতা করেছে সে, তাই এই গার্ডগুলোকে একটা ব্যবস্থা করে দিয়ে খুব শীঘ্রই সেও তার আন্ডারে থাকা ছেলেগুলোকে নিয়ে পালাবে। ওদের গাড়িগুলো ভার্সিটির বাইরে দাঁড় করানো। ইতিমধ্যেই ম্যাথু খবর পেয়েছে হার্ভার্ড তার পার্সোনাল হেলিকপ্টারে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর তার দৃঢ় বিশ্বাস হার্ভার্ডের টার্গেট এখন সে নিজেই, কারণ সেই সাফনকে পালাতে সাহায্য করেছে। আর সাফন কোথায় গিয়েছে সেটাও সেই শুধু বলতে পারবে। দুজন গার্ডসহ হেলিকপ্টারের পেছনে বসে আছে হার্ভার্ড। চোখে তার ভাবুক দৃষ্টি। হেলিকপ্টারের জানালা দিয়ে বাড়ি তাকিয়ে আছে সে, আর তার মাথার ভেতর চলছে স্মৃতির রোমান্থন। আজ পর্যন্ত তিনি যতগুলো মানুষকে দিয়ে নিজের খুব গোপন আর অসাধ্য মনে হওয়া কাজগুলো করিয়েছেন, তাদের ভেতরই সাফন তার সবচেয়ে বিশ্বাসভাজন ব্যক্তি। সমস্ত পৃথিবীর কোনা কোনা থেকে সেই সমস্ত লোকজনকে মৃত্যুর মুখে পাঠাতে সাফনের ডাক আসত, যাদেরকে কেউ কোনোভাবেই কাবু করতে পারেনি। কিন্তু অন্যরা যেটা পারত না সেটা সাফন খুব সহজেই করে ফেলত। রাতের আধারে সে বেরিয়ে পড়ত ভোগে পাঠানোর অর্ডারকৃত ব্যক্তিটার উদ্দেশ্যে, এবং খুবই দক্ষতার সাথে বিশাল নিরাপত্তা প্রহরী টিঙ্কিয়ে এত সিকিউরিটি ক্যামেরা পেরিয়ে এত অ্যালার্ট সিস্টেম পেরিয়ে সে ঠিকই সেই ব্যক্তির একান্ত ব্যক্তিগত ক্যামেরায় পৌঁছে যেত। এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার এটাই যে কোনো ধারালো অস্ত্রের সাহায্য ছাড়াই সে নিমিষেই যে কাউকে দুনিয়া ছাড়া করে ফেলত, হয়তো তার হাত পা ছিঁড়ে, নয়তো তার নিজের ভেনম দিয়ে। প্রথমবার হার্ভার্ড যখন সাফনের সন্ধান পাই, তখন সাফন সিঙ্গাপুর ভার্সিটির বোটানিক্যাল ডিপার্টমেন্টের 3য় বর্ষের ছাত্র। হ্যাংলা পাতলা শরীরে, মাথায় ঝাঁকড়া চুল। চোখের দিকে তাকালে মনে হতো কি নিদারুণ দুঃখ নিয়ে সে এই পৃথিবীর প্রতিটা মুহূর্ত পার করছে। কিন্তু হার্ভার্ড তখনও জানতো না যে এই ছেলেটার বিশেষত্ব কী। সাফন হার্ভার্ডের হয়ে কাজ করার আগে বলে দিয়েছিল যে সে যে কাজ করবে এটা যেন হার্ভার্ড ছাড়া আর অন্য কেউই না জানে। কিন্তু সেটা ঠিক কী কারণে তা জানতো না হার্ভার্ড। তবে হার্ভার্ড তার কথা রেখেছিল, কাউকে সাফনের ব্যাপারে বলেনি সে। ইভেন সাফন আজ পর্যন্ত যে গুটি কয়েক মানুষের হয়ে কাজ করেছে, সবার কাছে সাফনের এই একই শর্ত ছিল। কিন্তু তার কারণ সবই অজানা ছিল। সাফনকে দেখে হার্ভার্ডের মায়া হতো অনেক। সারাটা দিনে সারাটাক্ষণ যেন সাফন দুঃখ বহন করে বেড়াতো। মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে থাকতো আর কি যেন বিড়বিড় করতো। হয়তো সৃষ্টিকর্তার কাছে জীবনের প্রতি অভিযোগ জানিয়ে আকাশ ভারী করে ফেলতো সে। সাফনকে দেওয়া প্রথম 2টা কাজ খুবই দক্ষতার সাথে করে সে। যদিও হার্ভার্ড ভেবেছিল সে আস্থানে সাফনকে পাঠাচ্ছে, সেখান থেকে বেঁচে ফেরা একরকম অসম্ভব। কিন্তু
সেই অসম্ভবে তোয়াক্কা না করে সাফন সফল হয়ে ফিরে আসে। আর সাফনকে এমন সুস্থ সবল আর উইদাউট এনি স্কাচ দেখে হারবার্ট অবকতার চরম সীমায় পৌঁছায়। কিন্তু এরপরই ও আরও অবাক হয়। পরের দিন সকালে সে নিউজে খবর পায় যাকে জমের দুয়ারে পাঠাতে সে সাফনকে নিযুক্ত করেছিল সে নাকি সাপে কেটে মারা গেছে। আর এটা নাকি এমন সাপ যার কোনো চিহ্নই নেই। এই প্রথমবার এমন কোনো অজানা সাপের সন্ধান পেয়েছিল আমেরিকান বিজ্ঞানীরা। আর এই ঘটনার পরে হারবার্ট আজ করতে পারে সাফনের ভেতর কিছু তো একটা ঝামেলা আছে। তাই সাফনের থেকে ধীরে ধীরে ওর ব্যক্তিগত কথাগুলো বের করার চেষ্টা করে হারবার্ট। কিন্তু নিজের পরিবার পরিজনের কথা জিজ্ঞেস করলে কখনোই বলতো না সাফন। উল্টো ওর মুখটা চুপসে যেত, মুখের উপরে এসে ভর করতো একরাশ হতাশা আর কষ্ট। তাই সাফনের ফ্যামিলি নিয়ে আর বেশি প্রশ্ন করতো না হারবার্ট। আর সাফনের এমন করুণ চাউনি হারবার্টের বুকে গিয়ে লাগতো। তারপর ধীরে ধীরে সাফনকে খুবই স্নেহ চোখে দেখা শুরু করে সে। কিন্তু সাফনের প্রতি তার সেই স্নেহ বেশ দিন টেকেনি। সাফন ততদিনে আবার সিঙ্গাপুর ফিরে আসে। নিজের পড়াশোনার পাশাপাশি রেপটাইল নিয়ে হিউজ চর্চা শুরু করে সে। পাশাপাশি নিজের দাদুর পুরনো বন্ধুদের খুঁজে বের করে তাদের থেকে যত ইনফরমেশন সম্ভব নিয়ে সে নিজের ভেনমের অ্যান্টিভেনম তৈরি করার জন্য কেমিস্ট্রির ওপর ব্যাপক পড়াশোনা শুরু করে। আর সেই সুবাদেই তৈরি হয়ে যায় তার সুনির্দিষ্ট কিছু কেমিস্ট্রি বন্ধু সার্কেল, যাদের সাথে পরবর্তীতে সে অ্যান্টিভেনমের পাশাপাশি মেডিসিন অ্যান্ড ড্রাগস তৈরিতেও লেগে পড়ে। আর আস্তে আস্তে হয়ে পড়ে ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্ট। হারবার্ট সহ ওনাদের দেওয়া একের পর এক কাজ, তার পাশাপাশি পড়াশোনা আর ড্রাগস তৈরি, এই সব কিছুই একসাথে চালাতে থাকে সাফন। আস্তে আস্তে একজন প্রফেশনাল হিটম্যান হিসেবে আন্ডারগ্রাউন্ডে এক হিউজ জনপ্রিয়তা অর্জন করে সে। আর তার পাশাপাশি মেডিসিনের এক বিশাল বিজনেস শুরু হয় তাদের সেই ছোট্ট সার্কেলটার। আস্তে আস্তে সিঙ্গাপুরে নিজের এক বিশাল সম্পদের পাহাড় গড়ে তোলে সাফন। কিন্তু এর কিছুদিন পরেই বাধে আসল ঝামেলা। হারবার্টের দেওয়া একটা টাস্ক কমপ্লিট করতে সাফন ব্রিটেনের এক সিনেটরকে খুন করে নিজের ভেনমের সাহায্যে। সেই সিনেটর ছিলেন হারবার্টেরই একজন খুবই কাছের বন্ধু, যাকে নিজের স্বার্থের কারণে নিজের রাস্তা থেকে সরিয়ে দেয় হারবার্ট। আর এরপরই লাশ যখন পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয় তখন লাশের শরীর থেকে পাওয়া ভেনমকে এবার বিশেষভাবে এক্সামিন করা হয়। পোস্টমর্টেম যিনি করেন তিনিও ছিলেন হারবার্টের একজন কাছের বন্ধু। আর সেই হারবার্টকে এই ভেনমের ব্যাপারে ডিটেলস বলে, যার সারমর্ম ছিল এই যে ভেনম এটাই পয়জনাস, যে এর একটা সিঙ্গেল ফোঁটা 10 মিনিটের ভেতরে একজন পূর্ণবয়স্ক ব্যক্তিকে মেরে ফেলতে সক্ষম। আর এর যেহেতু কোনো অ্যান্টিভেনম নেই, তাই যার শরীরে ভেনমটা পুশ করা হবে তার মৃত্যু অনিবার্য। আর এরপরই কৌতূহলবশত বিশ্ববাজারে এই ভেনমের একটা স্যাম্পল পেশ করে হারবার্ট। আর সেটা পেশ করার পরই এর মূল্য যেটা ওঠে সেটা দেখে চমকে যায় হারবার্ট। সে যে ধারণা করেছিল তার থেকেও অনেক অনেক বেশি দামি ছিল সাফনের ভেনমটা। আর এই ঘটনার পরে শুরু হয় হারবার্টের লোভ। সাফন ওর তৈরি করা রেপটাইল ল্যাবে আশেপাশের সমস্ত রেপটাইলগুলোকে গায়ে জড়িয়ে বসে থাকতো। সেটা ওর কাজে ছিল এক অন্য ধরনের শান্তি। কিন্তু কাজের চাপে সাফন যখন আমেরিকাতে ছিল বেশ কিছুদিন, তখন তার এই শান্তিতে ব্যাঘাত ঘটতে শুরু করে, যার কারণে হঠাৎই একদিন অসুস্থ হয়ে পড়ে সাফন। জঙ্গলির মতো আচরণ শুরু করে দেয় ও। আর এই খবর পাওয়া মাত্রই হারবার্ট ওকে নিয়ে যায় সেই পোস্টমর্টেমকারী বন্ধুটির কাছে। তিনি সাফনের সম্পূর্ণ দেহটা চেক আপ করেন আর সন্ধান পান সৃষ্টির জগতের এক অবিশ্বাস্য সৃষ্টি। সাফনের ভেনম গ্রান্থি আর ভেনম থলিটা চেক করে তিনি দেখেন। আর এরপরই তিনি হারবার্টকে ইনফর্ম করেন যে সাফন তার ভেনম থলিতে 250 গ্রাম ভেনম ধারণ করে আছে। তখন হারবার্টের চোখ দুটা টাকার লোভে চকচক করে ওঠে। কিন্তু সাফনের ভেনম সব একেবারে নিতে গেলে সাফন বাঁচবে না, কারণ এর ভেনম গ্রন্থি আর ভেনম থলি এর হৃৎপিণ্ড সহ কিডনির সাথে এমনভাবে জড়িত যে ভেনম থলিটা পুরোপুরি নিতে গেলে সাফনের মৃত্যু অবধারিত। তাই হারবার্ট সিদ্ধান্ত নেয় আরও কিছুদিন পর সাফনের কাছে সে প্রস্তাব দিবে অল্প অল্প করে তার ভেনম যেন সে হারবার্টের কাছে বিক্রি করে। এতে সাফনও সুস্থ থাকবে আর হারবার্টও লাভবান হবে। কিন্তু হারবার্টের এই সমস্ত পরিকল্পনা ভেস্তে যায় যখন সাফন নিজের এই প্রফেশন থেকে অব্যাহতি দিয়ে নিজের মাতৃভূমিতে
ফেরত আসার চিন্তাভাবনা করে। সাফনের এই সিদ্ধান্তে তখন বাদশাদে হারভার্ট। তার একটাই কথা, সাফন কিছুতেই এই কাজ ছাড়তে পারবে না, কারণ তার মতো দক্ষ হাতে কেউ এই কাজগুলো করতে পারবে না। কেউ করতে গেলে নির্ঘাত মারা পড়বে, কিন্তু সাফন হারভার্টের কথা কানেই নেয় না। নিজের এই প্রফেশন থেকে বের হয়ে দেশে আসার জন্য নিজেকে প্রস্তুত করতে থাকে, আর দেশ থেকে একবার ঘুরে আবার সিঙ্গাপুরে ফিরে গিয়ে ভার্সিটিতে টিচিং প্রফেশনে ঢোকার সিদ্ধান্ত নেয়। সাফনের এমন অনড় সিদ্ধান্তে চিন্তায় পড়েছে হারভার্ট, কিন্তু তারপরও সে সাফনকে প্রস্তাব দেয় ভেনম বিজনেসের ব্যাপারে। কিন্তু সাফন এবার হারভার্টকে সরাসরি না করে দেয়, আর দ্বিতীয়বার যেন হারভার্ট এই ধরনের কথা বলার স্পর্ধা না দেখায় সে বিষয়েও হারভার্টকে সতর্ক করে দেয় সাফন, আর তাতেই রেগে যায় হারভার্ট। সাফনের সিঙ্গাপুরের ভার্সিটি টিচার হওয়ার স্বপ্ন বাস্তবায়নের রাস্তায় বিশাল এক বাধার সৃষ্টি করে, আর এরপর ধীরে ধীরে লোক লাগিয়ে আর ষড়যন্ত্র করে সাফন আর ওর ফলো পার্টনারদের তৈরিকৃত ফার্মাসিউটিক্যাল ল্যাবটাও বন্ধ করে দেয়। কিন্তু তা তো দমে না গিয়ে সাফন যখন পুরো দমে দেশে আসার প্রস্তুতি নিতে শুরু করে, তখন হারভার্ট তার ছেলেদেরকে উদ্দেশ্য করে বলে যে সাফনকে তার তোষমত করার কোনো প্রয়োজন নেই, এখন ওর জীবনে কোনো মূল্য নেই হারভার্টের কাছে। তাই সাফনকে পৃথিবীর যে প্রান্তে পাওয়া যায় সেখান থেকে উঠিয়ে নিয়ে এসে ওর ভেনমের থলিটা কেটে ফেলার আদেশ দেয়। আর এরপর থেকে শুরু হয় সাফনকে খোঁজার অভিযান। আন্ডারগ্রাউন্ড টানেলের ভেতর দিয়ে ছুটে চলেছে ওরা দুজন। 60 কিলো রাস্তার অর্ধেকের কিছুটা বেশি পার করে ফেলেছে। ম্যাপে দেখানো রাস্তা অনুযায়ী ওরা চলেছে। ম্যাপটা সাফন ভাঁজ করে ওর প্যান্টের পকেটে পুরে রেখেছে। যখনই কনফিউশনে পড়ছে ম্যাপটা বের করে দেখে নিচ্ছে, আর সেই সাথে একটু জিরেও নিচ্ছে ওরা। রুমেশের পানি তৃষ্ণা পেয়েছে, কিন্তু ওদের সাথে কোনো পানি নেই। গলাবক শুকিয়ে গেছে ওর, কিন্তু কিছুই করেনি। মাঝে মাঝে দাঁড়িয়ে দম নিচ্ছে ও। সাফনের কষ্ট হচ্ছে ওকে এইভাবে দেখে। ও কয়েকবার বলেছে রুমেশকে ওর কোলে উঠে বসতে, তাহলে রুমেশের কষ্টটা একটু কম হবে, কিন্তু রুমেশে শোনেনি। সাফনকে ও মোটো কষ্ট দিতে চাচ্ছে না। ছুটে দুজনেই ক্লান্ত হয়ে গেছে, কিন্তু এখন রুমেশা নিজের কষ্টকে প্রাধান্য দিয়ে সাফনের উপর নিজের ভর ছেড়ে দিল। সেটার মতো অমানবিকতা আর কিছুই হবে না। ইতিমধ্যে জোনাস আর রবার্ট কয়েকবার যোগাযোগ করেছে ওদের সাথে, কারণ এত দেরি হওয়ার কথা না ওদের, তারপরও দেরি হচ্ছে কেন সেটাই বুঝতে পারছে না। রবার্টের ফ্যালকন 8 এক্সট্রা সমুদ্রের পাড়েই আছে। রানওয়ের জন্য সেটাকে সমুদ্রের পাড়ে নিয়ে গেছে ওরা। সাফন আর রুমেশা সেখানে এসে থামবে। সেখান থেকে আরও 2 কিলো দূরে অবস্থান করছে জোনাস আর রবার্ট। দুজনেই ওরা চিন্তিত নিজের বন্ধু আর বন্ধুর পত্নীর এমন অবস্থায়। আরও 10 কিলো এগোনোর পর রুমেশা হঠাৎ করে দাঁড়িয়ে গেল। রুমেশাকে সারিয়ে বেশ খানিকটা পার হয়ে গেছে সাফন, কিন্তু রিমোর অনুপস্থিত টের পেতেই দাঁড়িয়ে গেল ও নিজেও। পেছন ফিরে দেখলো রুমেশার টানেলের দেওয়াল ধরে দাঁড়িয়ে আছে। দম ফেলছে ও ঘন ঘন। এত সময় ধরে এক নাগারে ছোটার ফলে ওর চোখ মুখ লাল হয়ে গেছে। সাফন দ্রুত গতিতে এগিয়ে আসলো ওর দিকে, এসে দু হাতের রুমেশার মুখখানা ধরেই পড়ল। ঠিক আছিস তুই? কি হচ্ছে বলো আমাকে, শরীর খারাপ লাগছে? বসবি কিছুক্ষণ? রুমেশা প্রতি উত্তরে কিছুই বলল না। ফেল ফেল করে অসহায়ের মতো খানিকক্ষণ তাকিয়ে রইল শুধু সাফনের চোখের দিকে। কিন্তু এরপরে হঠাৎ করে গা গুলিয়ে উঠল ওর। ধপ করে মাটিতে বসে পড়ে হরহর করে বমি করে দিল ও। আটকে উঠল সাফন। তড়িঘড়ি করে নেতিয়ে পড়া রুমেশাকে বমি করার জায়গাটা থেকে সরিয়ে এনে আলতো করে নিজের বুকের ওপর টেনে নিল ও। তারপর রুমেশার চুলের ওপর দিয়ে ওর মাথায় একটা চুমু বসিয়ে দিয়ে আবার জিজ্ঞেস করলো, কি হচ্ছে বল আমাকে? কোথায় কষ্ট হচ্ছে পাখি আমার? না বললে আমি বুঝবো কিভাবে? কথা বল। রুমেশা এবারও কিছু বলল না। নিজের নেতিয়ে পড়া শরীরটার সম্পূর্ণ ভার সাফনের উপর ছেড়ে দিল। তারপর সাফনের বুকের সাথে নিজের কপাল আর নাক ঢেকে রেখে অনেক কষ্টে নিজের গলা দিয়ে মৃদু আওয়াজ বের করে বলে উঠল, আপনি বাবা হতে চলেছেন সাফওয়ান। গত 3 মাস ধরে আপনার ছোট্ট অস্তিত্বটা আমার গর্ভে একটু একটু করে বেড়ে উঠছে। আমি আর পারছি না ছুটতে। সাফন জমে গেল নিজের উপর। নিজের কানকেও ও যেন বিশ্বাস করতে পারল না। আর এখন এই মুহূর্তে ভীষণ কান্না পেল ওর। নিজের বুকের ভেতর কষ্ট হতে লাগলো প্রচুর। মনে হচ্ছে কলিজাটা কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে। ও 3 মাসে গর্ভবতী স্ত্রীর উপর দিয়ে এই মুহূর্তে যে হিউজ প্রেশারটা যাচ্ছে তার জন্য সম্পূর্ণভাবে দায়ী ও নিজে। আর যদি কোনোভাবে ওর রিমোর আর অনাগত সন্তানে কিচ্ছুটি হয়, তাহলে নিজেকে ক্ষমা করতে পারবে না
কোনো দিনও না। দাঁতের দাঁত চেপে রইল সাফওয়ান। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। কোনো কিছু না ভেবেই ও নিজের পোশাকের উপরের অংশ খুলে ফেল আর তারপর কোলে তুলে নিল রিমুকে। এরপর রিমুর দুই হাতটা নিজের ঘাড়ের পেছনে দিয়ে গায়ের খুলে ফেলানো পোশাকটা দিয়ে আবার রিমুর হাত দুইটা বেঁধে দিল শক্ত করে, যেন রিমু শক্তি হারালো ওকে আঁকড়ে ধরতে পারে। এরপর রিমুর ব্যাকপ্যাকটা হাতে আরও একটা টি শার্ট পেল সাফওয়ান। সেটা দিয়ে রিমুর পা দুটো নিজের কোমরের পেছন দিকে একসাথে নয়ে বেঁধে দিল শক্ত করে। আর এরপর আরও একটা ট্রাউজার বের করে রোমাইশার কোমরের সাথে নিজের কোমরটা বেঁধে নিল। তারপর ওর কাঁধের উপর মাথাটা রাখা রোমাইশার কানের কাছে মুখ নিয়ে বলল, শক্ত করে ধরে রাখ আমাকে। জীবন চলে গেলেও আমাকে ছাড়বি না, আর আমার প্রাণ থাকতে আমি তোদেরকে ছাড়বো না। আর এরপর রোমাইশাকে কোলে নিয়ে সাফওয়ান নিজের সর্বোচ্চ গতিতে ছুটে চলো ওর গন্তব্যের দিকে।